শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী যে দুটো ভিডিও আমি করব সেটা হচ্ছে একটা হচ্ছে সরল সুদ কষা এবং অপরটি লম্ব বৃত্তাকার চোঙ। আজ আমরা লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে একটা মোটামুটি আমি হাত দিয়ে বৃত্তের ছবি এঁকেছি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের ব্যাসার্ধ, আর এটাকে বলে বৃত্তের পরিধি। আর এর মধ্যে যে পরিমাণ ক্ষেত্র আছে তার যেটা ফল, ক্ষেত্রফল, সেটা হচ্ছে এই ভেতরের জায়গা। আমরা ক্লাস 9-এ আমরা শিখে আসি বৃত্তের পরিধি হচ্ছে 2πr একক এবং বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ একক। এই দুটোই আমাদের এখানে বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। কারণ একটু আগে আমি বলছি যে লম্ব বৃত্তাকার চোঙের যে তিনটে তল আছে তার দুটো তল বৃত্তাকার, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এটা লাগবে। অপর তলটা যে বক্রতল সেটা নির্ণয় করতে গেলে এটা লাগবে। কিভাবে তোমাদের এর পরবর্তীতে বলছি। আমি এখানে একটা আয়তকার পেপার দিলাম, যার দৈর্ঘ্য যদি আমি এল ধরি, প্রস্থ যদি আমি বি ধরি, তাহলে এই আয়তকার কাগজের টুকরোটার ক্ষেত্রফল হচ্ছে এল ইন্টু বি। কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। বোর্ডের দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দাঁড়াচ্ছে এল ইন্টু বি। এবারে আমি এই কাগজটাকে যদি আমি এইভাবে ফোল্ড করে আমি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি করার চেষ্টা করি, তাহলে তোমরা একটু বুঝতে চেষ্টা করো যে আয়তক্ষেত্রাকার কাগজটির যে দৈর্ঘ্য ছিল সেটাই এখন এই গোলাকার অর্থাৎ বৃত্তের পরিধি হয়ে গেছে, আর যেটা প্রস্থ ছিল বি সেটা ওর উচ্চতা হয়ে গেছে। আমি আবারও বলছি, যেটা আমাদের দৈর্ঘ্য ছিল সেটা এখন গোলাকার বৃত্তের পরিধি হয়ে গেছে, আর যেটা প্রস্থ ছিল সেটা এখন উচ্চতা হয়ে দাঁড়িয়েছে। আমরা একটু আগেই বলছি যে বৃত্তের পরিধির সূত্র কি 2πr, তাহলে আমরা এল এর পরিবর্তে 2πr লিখতে পারি। কিন্তু বিটা এখানে এইচ হয়ে গেছে। এইবার এটার আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রাখবো না, আমরা লিখব লম্ব বৃত্তাকার চোঙের বক্র তলের ক্ষেত্রফল। আমি আবারও বলছি যে যে আয়তকার কাগজটা আমরা নিয়েছিলাম সেই আয়তকার কাগজটার যেটা দৈর্ঘ্য ছিল সেটা এখন বৃত্তের পরিধিতে পরিণত হয়েছে, অর্থাৎ এলটা 2πr হয়ে গেছে। তাই আমরা এল এর পরিবর্তে 2πr লিখলাম, আর যেটা প্রস্থ ছিল সেটা এখন উচ্চতা হয়ে গেছে, তাই বির পরিবর্তে আমরা এইচ লিখলাম। আর এই আয়তক্ষেত্রটা এখন লম্ব বৃত্তাকার চোঙে পরিণত হয়েছে, তাই এটা লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রটা একবার আয়তক্ষেত্র নেই, এটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতির হয়ে গেছে, তাই আমরা লিখলাম লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr ইন্টু এইচ বর্গ একক, বা এটাকে এবার তুলেও দেওয়া যেতে পারে 2πrh বর্গ একক। এখানে একটু বলে রাখা দরকার, এর প্রত্যেক পরিচয় তোমরা জানো। যেহেতু বৃত্তাকার, আর দ্বারা আমরা বৃত্তের ব্যাসার্ধ বোঝাবো, এই দ্বারা লম্ব বৃত্তাকার চোঙটার উচ্চতা বোঝাবো। পাই আমরা যেটা ক্লাস 9-এ শিখে আসছি সেটা হচ্ছে পাই ইকুয়াল টু হচ্ছে
22/7 পরিধি এবং ব্যাসের মধ্যে সম্পর্ক, সেটা তোমরা ক্লাস 9-এ পড়ছো। পাই ইকুয়াল টু পরিধি বাই ব্যাস, পাই ইকুয়াল টু 22/7। এই ক্ষেত্রে একটু তোমাদের বলে রাখা দরকার, পরিমিতিতে পাইয়ের মান 22/7 বসালেও ত্রিকোণমিতিতে পাইয়ের মান কিন্তু 180 ডিগ্রি। তাহলে আমরা অঙ্ক করার সময় কি অঙ্ক করছি সেই অনুযায়ী কিন্তু আমাদের মান বসাতে হবে। অর্থাৎ যদি আমরা পরিমিতি অঙ্ক করি তখন আমরা 22/7 বসাবো, যদি আমরা ত্রিকোণমিতি অঙ্ক করি তখন আমার পাইয়ের মান 180 বসাবো। এটাকে কিন্তু মনে রাখতে হবে। এবারে আমরা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করি। যে একটা মোটামুটি একটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি জিনিস নিয়েছিলাম, আমি আগেই বলেছিলাম, তার যে তিনটা তল, দুটো তল, এই তলটা এবং এই তলটা বৃত্তাকার, এটা বক্র বাঁকানো বা এটা বক্রতল। অনেক সময় এই বক্রতলটাকে পার্শ্বতলও বলে। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এখানে তোমরা দেখতে পাচ্ছ লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? উহার বক্রতলের ক্ষেত্রফল যোগ বৃত্তাকার তল দুটির ক্ষেত্রফল। আমরা তাহলে বক্রতলের ক্ষেত্রফল ইতিপূর্বে আমরা বের করছি, সেটা কত ছিল? 2πrh প্লাস বৃত্তাকার তল দুটি বৃত্তের ক্ষেত্রফল কত? πr²। যেহেতু দুটি তল তাহলে 2πr² এই বর্গ একক। এখানে আমরা যদি মনে করি এটাকে ছোট করতে চাই তাহলে আমি 2πr কমন নিতে পারি, তাহলে r প্লাস h বর্গ একক। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি এই চোঙের একটি মুখ খোলা থাকে তাহলে এটা হবে না, অর্থাৎ তখন হবে 2πrh প্লাস πr², কারণ একটা মুখ নেই, একটা মুখ আছে, যে মুখটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে তখন সমগ্র তলের ক্ষেত্রফল 2πrh প্লাস πr²। আর যদি দুটো মুখ খোলা থাকে সেটা আমরা আলাদা করে বোঝাচ্ছি এক্ষুনি। দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের একটু বৃত্ত বলয়ের ক্ষেত্রফল সম্বন্ধে একটু আলোচনা করা দরকার। আমরা ক্লাস 9-এ বৃত্ত বলয়ের ক্ষেত্রফল কি হয় সেটা আমরা পড়ছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি সূত্রটা অলরেডি লিখছি। বৃত্ত বলয়ের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই r1² মাইনাস r2² বর্গ একক, যেখানে r1 গ্রেটার দেন r2, অর্থাৎ r1 বলতে আমরা বহি ব্যাসার্ধ বোঝাচ্ছি, r2 বলতে আমরা অন্ত ব্যাসার্ধ বোঝাচ্ছি। এখানে আমি একটা মোটামুটি একটা ছবি এঁকেছি। এটাকে হচ্ছে বৃত্ত বলয়, যে ডট ডট যে করে যে জায়গাটা দেখানো হচ্ছে এটা হচ্ছে বৃত্ত বলয়। আর এই অংশটা ফাঁকা, এই অংশটা ফাঁকা, এই অংশটার ব্যাসার্ধ হচ্ছে r2 আর এই অংশটার ব্যাসার্ধ হচ্ছে r1। তাহলে বৃত্ত বলয়ের ক্ষেত্রে হচ্ছে পাই r1² মাইনাস r2² বর্গ একক, যেখানে r1 গ্রেটার দেন r2, অর্থাৎ বহি ব্যাসার্ধ গ্রেটার দেন অন্ত ব্যাসার্ধ। আর এটা কি করে আসলো এটা তোমাদের ক্লাস 9-এ করানো হয়েছে। এখন সেই আলোচনায় আমি যাচ্ছি না, কারণ গেলে আলোচনা আরো দীর্ঘায়িত হবে। আমরা এখানে একটা আয়তকার, অনেকটা আয়তকার নয়, একটা আয়ত ঘনাকার একটা বস্তু নিলাম, যেটা আসলে একটা খাতা। এটা দিয়ে আমি একটা চোঙাকৃতি, দুই মুখ খোলা চোঙাকৃতি জিনিস তৈরি করার চেষ্টা করছি। এখানেও আমি একই কথা বলবো, এটা হচ্ছে ওর দৈর্ঘ্য, এটা হচ্ছে ওর প্রস্থ। আমি যদি এইভাবে গোল করি তাহলে প্রস্থটা কিন্তু এখন হয়ে গেল বৃত্তের পরিধি, আর যেটা দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে উচ্চতা। আর এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটা বৃত্ত বলয়ের মতো, এর একটা অন্ত ব্যাসার্ধ থাকবে, এর একটা বহি ব্যাসার্ধ থাকবে। তাহলে আমরা যদি দুই মুখ খোলা একটা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চেষ্টা করি তাহলে আমরা কিভাবে করব? এই যে চোঙাকৃতি জিনিসটা হলো, এর বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল, এই বাইরের দিকটার বক্রতলের ক্ষেত্রফল কত, যোগ এই যে ভেতরের দিকটা আছে
এর এই ভেতরের দিকটা বক্রতলের ক্ষেত্রফল যোগ এই যে বলয়াকৃতি তলটা আছে এই বলয়াকৃতি তলটার ক্ষেত্রফল যোগ এই বলয়াকৃতি তলটার ক্ষেত্রফল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যদি আমরা দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার ফাঁপা, এই প্রসঙ্গে উল্লেখ রাখা দরকার, ফাঁপা কিন্তু দুই মুখ খোলা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে এর বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল যোগ ভেতরের দিকটার বক্রতলের ক্ষেত্রফল যোগ এই যে বলয়াকৃতি অংশটা আছে এই বলয়াকৃতি অংশটার ক্ষেত্রফল, এবং এই পাশে আরো একটা বলয়াকৃতি অংশ আছে এই বলয়াকৃতি অংশটার ক্ষেত্রফল। এই যে চারটা তল, এই চারটা তলের ক্ষেত্রফলের সমষ্টি হবে দুই মুখ খোলা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে ফাঁপা হলে তোমরা বুঝতেই পারতেছ, আমি এর আগে বৃত্তবলয়ের ক্ষেত্রফলেও বলেছিলাম যে এর দুটো ব্যাসার্ধ থাকে, একটা অন্তঃব্যাসার্ধ এবং একটি বহিঃব্যাসার্ধ। বহিঃব্যাসার্ধটাকে আমরা R1 দ্বারা লিখব, ছোট হাতের R1, আর অন্তঃব্যাসার্ধটাকে আমরা বড় ছোট হাতের R2 দিয়ে লিখব। উচ্চতা সব ক্ষেত্রে এক, সে বহিঃবক্রতলের ক্ষেত্রফল যখন হবে তখনও যা উচ্চতা, ভেতরের দিকটা হয় উচ্চতা আমাদের একই থাকছে। তাহলে এবার আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। দেখো, লক্ষ্য করো বোর্ডে কি লিখছি আমি, দুই মুখ খোলা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল চোঙটির বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল যোগ চোঙটির ভেতরের দিকের বক্রতলের ক্ষেত্রফল যোগ প্রান্ত তল দুটির ক্ষেত্রফল। তাহলে কি হচ্ছে, আমরা যদি এটা সূত্রাকারে লিখি, চোঙটির বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল আমরা বলছি বহিঃব্যাসার্ধ R1, তাহলে 2 পাই R1 ইন্টু H প্লাস এটার ভেতরের দিকের ক্ষেত্রফল কি হবে 2 পাই R2 H প্লাস প্রান্ত তল দুটির ক্ষেত্রফল। প্রান্ত তলগুলো কিরকম, বৃত্ত বলয়, বৃত্ত বলয়, তাহলে বৃত্ত বলয়ের ক্ষেত্রফল কি জানি আমরা, পাই R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার। এই কটা এরকম আছে, দুটো, তাহলে এখানে একটা 2 হবে, এই বর্গ একক। এই হচ্ছে আমাদের দুই মুখ খোলা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। বিভিন্ন বইগুলোতে এইভাবেই সূত্রটার উল্লেখ থাকে, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা এইভাবে করবে না। এই সূত্রটাকে ইচ্ছা করলে আমরা আরো একটু শর্ট করতে পারি। কিভাবে, ইকুয়াল আমরা যদি এখান থেকে 2 পাই H কমন নেই, এখানে থাকছে R1 প্লাস R2, এটা 2 পাই রইল। এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলি তাহলে দাঁড়াচ্ছে R1 প্লাস R2 ইন্টু R1 মাইনাস R2 বর্গ একক। ইকুয়াল, এবার আমরা পুরোটা থেকে এই 2 পাই R1 প্লাস R2, 2 পাই R1 প্লাস R2 যদি আমরা কমন নিই, 2 পাই R1 প্লাস R2, তাহলে এখানে থাকলো শুধু H, এখানে থাকলো প্লাস R1 মাইনাস R2 বর্গ একক। আমার মনে হয়
তোমরা এত বড় সূত্রটা থেকে এটাকে মনে রাখবে, এটা অনেক বেশি সহজ। এবং এই ধরনের অঙ্কগুলো তোমরা ইচ্ছে করলে মুখে মুখে অঙ্কটা উত্তর বের করে নিতে পারবে। এবারে আমরা নিরেট লম্ববৃত্তাকার চোঙের ঘনফল বা আয়তন কিভাবে বের করব সেই ব্যাপারটা একটু আমরা দেখি বা বুঝতে চেষ্টা করি। আমরা জানি যে সাধারণত ঘনবস্তুর আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এই সূত্র দিয়ে আমরা আয়তঘনের ঘনফল বা আয়তন বের করতে পারবো, চোঙের আয়তন বের করতে পারবো, এমনকি শঙ্কুরও আয়তন বের করতে পারবো। সেক্ষেত্রে শুধু 1/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেটা কেন করতে হবে সেটা যখন শঙ্কু নিয়ে আমরা ভিডিও আনবো তখন সেখানে বলবো। তাহলে আমাদের আয়তন বা ঘনফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এখানে বোর্ডে দেখো, এখানে আমি করেই রেখেছি, নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন বা ঘনফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে চোঙের ভূমিটা কিরকম? চোঙের ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², আর উচ্চতা h ঘন একক, πr²h ঘন একক। তাহলে নিরেট লম্ববৃত্তাকার চোঙের ঘনফল বা আয়তন হচ্ছে πr²h ঘন একক। এক্ষেত্রে একটু বলে রাখি, এটাকে খুব ভালো করে তোমরা মনে রাখবে, পরিমিতি অঙ্কে কিন্তু একক যদি ভুল হয় তাহলে কিন্তু মাধ্যমিকের নম্বর কাটবে। পরিমিতির অঙ্কে একক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। একক যাতে তোমরা ভুল না করো তাহলে সেজন্য আমি দু একটি কথা বলছি, খুব সহজ কথা। যখনই সে যা কিছু হোক, আয়ত ঘন হোক, চোঙ হোক, ঘনক হোক, শঙ্কু হোক, গোলক হোক, যেখানে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, ক্ষেত্রফলের একক সবসময়ের জন্য বর্গ একক হবে। তাহলে আমরা কি বলছি? ক্ষেত্রফলের এককটা হচ্ছে আমাদের বর্গ একক, আর ঘনফল বা আয়তনের একক হচ্ছে ঘন একক। এছাড়া বাকি যা আছে সব শুধু একক। তাহলে আমি ব্যাপারটাকে আবার বলছি, ক্ষেত্রফলের একক সবসময়ের জন্য বর্গ একক, আয়তনের একক সবসময়ের জন্য ঘন একক, আর বাকি যা আছে সেগুলো শুধু একক। শুধু একক বলতে আমি বলতে যাচ্ছি মিটার, সেন্টিমিটার ইত্যাদি। তোমাদের পাঠ্যপুস্তকের 8 অনুশীলনীর 7 নম্বর অঙ্কটা দেখো, তোমাদের বইতেও তোমরা দেখতে পারবে, যে অঙ্কটা আমি বোর্ডে টুকে নিয়েছি। এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। আমি সে একটু আগে বলেছিলাম যে ক্ষেত্রফল থাকলেই সবসময়ের জন্য বর্গ কথাটা হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, এটা দেওয়া আছে। পাত্রটিতে কত লিটার জল ধরবে, অর্থাৎ পাত্রটার যদি আমরা আয়তন বা ঘনফল বের করি তাহলে পাত্রটিতে কত জল ধরবে সেটা আমাদের বের হয়ে যাবে। অর্থাৎ আমাদের সর্বশেষ যেটা বের করতে হবে, পাত্রটার আয়তন বা ঘনফল কত। পাত্রটার আয়তন বা ঘনফল যত হবে সেটাই হচ্ছে আমাদের তার অতটাই সেই পাত্রটাতে জল ধরবে। এখন ঘনফল যদি বের করতে হয় তাহলে আমাদের সূত্র কি? πr²h। আর এর মান আমরা এখানে পাবো, কিন্তু এইচ এর কোথাও উল্লেখ নেই, এটা আমাদেরকে ধরতে হবে। এই এইচ এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, ওইখানে এইচ আছে, ওখান থেকে আমরা এইচ এর ভ্যালু বের করবো। সেই এইচ এর ভ্যালু বের করে আমরা πr²h, আর এর মান তো আমাদের পেয়েই আছি, প্রশ্নেই আছে। এইচ এর মানটা বসিয়ে দিলে আমাদের ও পাত্রটার আয়তন বের হবে, অর্থাৎ ওই পাত্রটাতে কত জল ধরবে বা কতটা জল থাকতে পারবে সেটা আমরা পেয়ে যাব। এবার দেখা যাক অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। এখানে চোঙটির ব্যাস 14 সেমি, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে ব্যাস যদি 14 সেমি হয়, ব্যাসার্ধ তার অর্ধেক হবে 7 সেমি। উচ্চতা প্রশ্নে বলা নেই উচ্চতা কত, এবং সেটাই বের করতে হবে, না হলে আমাদের আয়তন বের হবে না। আমরা ধরে নিলাম পাত্রটির উচ্চতা h সেন্টিমিটার। যেহেতু পাত্রটির এক মুখ খোলা প্রশ্নে বলা আছে, তাই উহার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2πrs + πr²। আমি যখন
থিওরি বুঝিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এক মুখ খোলা থাকলে এখানে টুটা হবে না, কারণ দুটা মুখ যদি থাকে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2πrs প্লাস 2πr স্কয়ার। এখানে যেহেতু একটি মুখ খোলা তাহলে শুধু πr স্কয়ার হবে। আমরা এখান থেকে πr কমন নিলাম, তাহলে 2h প্লাস r। এবার আমরা পাই এর মান 22/7 বসিয়ে দিলাম, r এর মান 7 বসিয়ে দিলাম, h এর কোনো মান নেই, এখানে r এর মানও আমরা 7 বসিয়ে দিলাম, এই 7 কেটে গেল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 22 × 2h প্লাস 7 বর্গ সেমি। এবার শর্তানুসারে, এই শর্তানুসারে নিয়ে ছেলে মেয়েদের মধ্যে অনেক সময় প্রশ্ন করে ছেলেমেয়েরা যে স্যার এই শর্তানুসারেটা আমরা কিভাবে করব। দেখো, শর্তানুসারে লেখার একটা কমন বুদ্ধি আছে। সেই বুদ্ধিটা হচ্ছে প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে বা প্রশ্নে যার কথা বলা থাকবে আমরাও সেটাই বের করব। প্রশ্নে সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি ছিল, দেখো আমরাও অন্যভাবে বের করছি, কিন্তু এটাও সমগ্র তলের ক্ষেত্রফল। ওরা যে মানটা দিচ্ছে আমরাও সেই মানটা বের করছি, তাহলে এই দুটো জিনিস সমান হওয়া দরকার। তাহলে শর্তানুসারে লেখার সহজ বুদ্ধি হচ্ছে প্রশ্নে যে মান দেওয়া থাকবে সেইটাই আমরা আবার বের করব। সেটা ঘনফল হলে ঘনফল বের করব, ঘনফল যদি দেওয়া থাকে, সমগ্র তলের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, যা থাকবে আমরা তাই। বক্রতলের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বের করে শর্তানুসারে করবো। এইভাবে আমরা যেটা আমাদের অজানা যে থাকবে যে মানটা সেটা আমরা পেয়ে যাব। আমরা এখানেও সেই একই বুদ্ধি করছি, যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফলটা দেওয়া ছিল আমরা এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করছি এবং এখানে আমরা শর্তানুসারে করে দিচ্ছি। এটা ক্যালকুলেশন করে এইচ এর মান আমরা পেলাম 42। পাত্রটির আয়তন সূত্র, পাত্রের নিরেট চোঙের বা চোঙের ঘনফল বা আয়তনের সূত্র হচ্ছে πr স্কয়ার h ঘন একক। আমরা এখানে পাই এর মান 22/7 বসিয়ে দিলাম, r এর মান 7, যেহেতু r স্কয়ার তাহলে 7 × 7, h এর মানে যে 42 আগে পেয়েছি বসিয়ে দিলাম, এই 7 কেটে গেল, গুণ করে আমাদের আসলো 6468। কিন্তু এটা ঘন সেমিতে আসছে। তো আমাদের কোনো কিছু যদি আয়তন, আমরা আয়তন সাধারণত আয়তনের একক হচ্ছে লিটার, তাহলে আমাদেরকে লিটারে প্রকাশ করতে হবে। এবার লিটারের সাথে সম্পর্ক হচ্ছে ঘন ডেসিমিটারের, তাহলে এই যে ঘন সেন্টিমিটারটাকে ঘন ডেসিমিটারে প্রকাশ করে নিতে হবে, তাহলে আমরা সেটাকে লিটারে লিখতে পারবো। এবার ঘন সেন্টিমিটার থেকে ঘন ডেসিমিটারে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা জানি সেন্টিমিটার থেকে ডেসিমিটারে নিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। কোনো একটা মান যদি সেন্টিমিটারে থাকে সেটাকে যদি আমরা ডেসিমিটারে নেই তাহলে সেটাকে 10 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু এটা ঘন সেন্টিমিটার তাহলে 10 এর কিউব, 10 এর ঘন অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে। তাই 1000 দিয়ে ভাগ করার জন্য 3 ঘর পর দশমিক আসলো, এটা ঘন ডেসিমিটার হলো। আমরা পরের লাইনে যথারীতি ঘন ডেসিমিটারের পরিবর্তে লিটার লিখে দিলাম। এই প্রসঙ্গে একটু বলি, কোনো ছেলে মেয়ে ডেসিমিটারকে ডিসিএম লেখে না। ডিসিএম মানে হচ্ছে ডেকামিটার আর ডিএম মানে হচ্ছে ডেসিমিটার। যদি তুমি ইংরেজিতে লেখো, ইংরেজিতে ডিসিএম লিখলে হবে ডেকামিটার আর ডিএম মানে হচ্ছে ডেসিমিটার। তো আমাদের এখানে ঘন ডেসিমিটার বেরোলো, আমরা ঘন ডেসিমিটারের পরিবর্তে আমরা লিটার লিখলাম। এবার এটা যেহেতু পাত্রটার আয়তন, তাহলে এই পরিমাণ জলই পাত্রটাতে ধরবে, তাহলে পাত্রটিতে জল ধরবে এত লিটার। বোর্ডে একটা অঙ্ক আমি আগে থেকে টুকে রাখছি, সেটাকে একটু পড়ে শোনাচ্ছি, সাথে বোঝানোর চেষ্টা করছি, তোরা একটু দেখ। একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি, উচ্চতা 10 সেমি। চোঙটির অর্ধেক জল পূর্ণ আছে, অর্থাৎ চোঙটার অর্ধেকটা জল আছে। এখন চোঙটিকে উচ্চতা বরাবর ভূমিতে শায়িত করলে চোঙটির ভিতরে জলের উপরিতলের ক্ষেত্রফল কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু ছবির মাধ্যমে বুঝতে চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি। এখানে দুটো ছবি আছে। প্রথম ছবিতে চোঙাকৃতি পাত্রের অর্ধেকটা জলপূর্ণ আছে, এর যে ভূমিটা এর ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ সেমি, অর্থাৎ πr স্কয়ার ইকুয়াল যদি আমি 154 করি সেখান থেকে আমি ব্যাসার্ধ পেয়ে যাব। উচ্চতা 10 সেমি আছে, এটাকে উচ্চতা বরাবর আপনাকে শুইয়ে দিলাম, তাহলে মোটামুটি ছবিটা এরকম হবে। তাহলে এখানে কি ঘটনাটা হচ্ছে ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ যে
উপরিতলের যে ক্ষেত্রফলটা আসবে এটা আসবে আয়তকার। আমরা এই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আমরা জানি, এই যেটা উচ্চতা ছিল সেটা সাহিত্য করার ফলে সেটা দৈর্ঘ্য হয়ে গেছে। আমাদের এখন প্রস্থ দরকার। প্রস্থটা আমরা কি করে পাবো? ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু যদি পাই আর স্কোয়ার ইকুয়াল যদি 154 আমরা লিখি শর্তানুসারে, তাহলে সেখান থেকে আমি আর ব্যাসার্ধ পাবো 7 সেন্টিমিটার, যা কিনা মূলত জলের উচ্চতা। জলতলের উচ্চতা 7 সেন্টিমিটার। এবার জলতলের উচ্চতা যদি 7 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। আমরা আগেও বলছি, আরেকবার বলছি, যে যেটা আমরা ব্যাসার্ধ পাবো 7 সেন্টিমিটার ওটা আসলে মূলত জলতলের উচ্চতা। তাহলে ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে এই যে ব্যাস হবে 14 সেন্টিমিটার। তাহলে 14 সেন্টিমিটার যদি আমাদের এখানে প্রস্থ হয়, দৈর্ঘ্য দেখা যাচ্ছে 10 সেন্টিমিটার। 14 আর 10 গুণ করলে 140। এটাই মূলত এই অঙ্কটার উত্তর। এবার আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি, কিভাবে অঙ্কটাকে করা যায়। এবারে আমরা অঙ্কটাকে একটু করে বোঝার চেষ্টা করি। তোমরা দেখো বোর্ডে অলরেডি আমি অঙ্কটা করে রেখেছি। এর পেছনে যে কারণটা হচ্ছে অঙ্কটা, এই ছবিটা না হলে ঠিকঠাকভাবে অঙ্কটা বোঝা যাবে না, সেই জন্য আমার ছবি অত ভালো হয় না, তবু আমি মোটামুটিভাবে একটু ছবি এঁকে জিনিসটাকে বোঝাতে চেষ্টা করছি। প্রশ্নে বলা আছে চোঙটার ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি। আমরা ধরলাম যদি চোঙটির ভূমির ব্যাসার্ধ আর হয় তাহলে তার ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার ইকুয়াল টু 154। পাইয়ের মান 22/7 বসিয়ে দিলাম। 154কে 22 দিয়ে কাটলাম, কত হলো 7। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হলো 49, সুতরাং আর ইকুয়াল টু 7। তাহলে দেখা যাচ্ছে চোঙটার ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। এবার হচ্ছে অঙ্কটার আসল জায়গা। কি বলছে? চোঙটিকে উচ্চতা বরাবর যদি আমরা মাটিতে শুইয়ে দিই, এই যে চোঙটা আছে এটাকে আমি তার উচ্চতা বরাবর আমি এভাবে মাটিতে শুইয়ে দিলাম। এই শুইয়ে দেওয়ার ফলে যে ঘটনাটা হচ্ছে, কি হচ্ছে, এইখানে যদি চোঙটার অর্ধেক জলপূর্ণ থাকে, শুইয়ে দেওয়ার পরেও সেই অর্ধেকটাই জলপূর্ণ থাকবে। সেটা এখানে দেখো, চোঙটিকে উচ্চতা বরাবর ভূমিতে শায়িত করলে চোঙটির অর্ধেক জলপূর্ণ থাকে। এই অবস্থায় কি হবে? এই অবস্থায় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে জলের উচ্চতা হবে 7 সেন্টিমিটার, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যা মূলত চোঙটির ব্যাসার্ধ। এই যে 7 সেন্টিমিটার যে জলের উচ্চতা হবে, এটা হবে আমাদের চোঙের ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, স্বাভাবিকভাবে চোঙটার ব্যাস হবে 14 সেন্টিমিটার, যা কিনা এই উপরে যে দেখো জলটা যে আকৃতি নেবে, যে আয়তকার জলের আকৃতিটা আসবে তার প্রস্থ। তাহলে কি দাঁড়াচ্ছে? চোঙটির ভিতরে জলের উপরিতলের দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য? সেটা হচ্ছে আয়তক্ষেত্রের। এখানে দেখো ছবিতে একটা স্পষ্ট আয়তক্ষেত্র দেখা যাচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, প্রস্থ 14 সেন্টিমিটার আমরা আগেই পেয়ে গেছি। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই চোঙের ভিতরে জলের উপরিতলের ক্ষেত্রফল, অর্থাৎ যে উপরিতলটা যে আকৃতি আসছে আয়তক্ষেত্রাকার, তার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, গুণ করলে 140 বর্গ সেন্টিমিটার। মূলত জলের উপরিতলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 140 সেন্টিমিটার, যা কিনা একটা সামতলিক চিত্র বর্গক্ষেত্রের মতো। সরি, বর্গক্ষেত্রের মতো নয়, আয়তক্ষেত্রের মতো। বোর্ডে আমরা আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছি, আমি একটু পড়ে তোমাদের অঙ্কটা বোঝাতে চেষ্টা করছি। বলছে 6 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি লোহার ফাঁপা পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 3.5 সেন্টিমিটার, অর্থাৎ ভেতরের ব্যাস হচ্ছে 3.5 সেন্টিমিটার ও বাইরের ব্যাস হচ্ছে 4.2 সেন্টিমিটার। পাইপটিতে কত লোহা আছে, আর 1 ঘন সেমি লোহার ওজন যদি 5 কেজি হয় তাহলে পাইপটার ওজন কত? দেখো এখানে একটা ছবি, আমরা মোটামুটি একটা ছবি আঁকছি। সেই ছবিতে
ব্যাসার্ধ 1.75 সেন্টিমিটার। আমরা জানি প্রশ্নে বলা আছে যে ভেতরের ব্যাস হচ্ছে 3.5 সেন্টিমিটার। ব্যাস যদি 3.5 সেন্টিমিটার হয় তাহলে তার ব্যাসার্ধ হবে তার অর্ধেক, অর্থাৎ 1.75 সেন্টিমিটার। একইভাবে বাইরের দিকের ব্যাস যদি 4.2 সেন্টিমিটার হয় তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ হবে তার অর্ধেক, অর্থাৎ 2.1 সেন্টিমিটার। এবার আমরা অঙ্কটা করার চেষ্টা করছি। আমরা জানি বৃত্ত বলয়ের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার বর্গ একক। এখানে r1 ইকুয়াল টু বহি ব্যাসার্ধ, r2 ইকুয়াল টু অন্ত ব্যাসার্ধ। তাহলে এখানে দেখা যাচ্ছে r1 ইকুয়াল টু বহি ব্যাসার্ধ, r2 ইকুয়াল টু অন্ত ব্যাসার্ধ কার? বৃত্তের। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দিই, পাই r1 এর মান হচ্ছে 2.1 এর হোল স্কোয়ার, r2 এর মান হচ্ছে 1.75 এর হোল স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু পাই, এখন মান বসাচ্ছি না, 2.1 প্লাস 1.75, 2.1 মাইনাস 1.75 ক্লোজ সেমি স্কোয়ার। এবার বরং আমরা মানটা বসানোর চেষ্টা করি। পাই মানে হচ্ছে আমাদের 22/7 ইন্টু এটা যোগ করলে হচ্ছে 5, 7 আর 8, 2 আর 3 গুণ 5, 1 আছে কত হলে 7 হবে, 6 হলে ভুল হচ্ছে 0.35 সেমি স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি এটা কেটে দিই তাহলে হবে 0.05 ইকুয়াল টু, গুণ করতে হবে। দেখো আমরা 7 দিয়ে 0.35কে কাটলে হচ্ছে 0.05। এবার যদি আমরা গুণ করি তাহলে গুণফল আমাদের আছে 4.235 বর্গ সেমি। এবার আমরা বৃত্ত বলয়ের ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে ঘনফল বের করব। ঘনফল বা আয়তন ইকুয়াল টু কি জানি? আমরা এভাবে ভাষাটা দিচ্ছি, ফাঁপা চোঙটির আয়তন ইকুয়াল টু চোঙটির বলয়াকৃত অংশের ক্ষেত্রফল গুণ চোঙটির উচ্চতা। ইকুয়াল টু চোঙটির বলয়াকৃত অংশের ক্ষেত্রফল কত? এটা 4 × 235 ইন্টু, আমরা প্রশ্ন দেখছি চোঙটার উচ্চতা ছিল 6 মিটার,
6 মিটার ইকুয়াল টু 600 সেন্টিমিটার, তাহলে উচ্চতা 600, তাহলে হচ্ছে ঘন সেমি। তাহলে এটা গুণ করলে হবে 530 শূন্য, হাতে 3, 3 6 18, 3 21 1, হাতে 2, 6 2 12, আর 2 14 4, হাতে হলো 1, 4 6 24, আর 1 25, এই 3টা শূন্য যাবে না, এটা সেমি কিউব। তাহলে দেখা যাচ্ছে চৌকির আয়তন, তাহলে আমাদের আয়তন দেখা যাচ্ছে 2541 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 2.541 ঘন ডেসিমিটার। তাহলে আমাদের দেখা যাচ্ছে চৌকির আয়তন 2.541 ঘন ডেসিমিটার, অর্থাৎ চৌকিতে লোহা আছে। আমরা যদি এবার লিখি, সুতরাং চৌকিতে লোহা আছে 2.541 ঘন ডেসিমিটার। প্রশ্নে বলা আছে 1 ঘন ডেসিমিটার, হবে না, 1 ঘন ডেসিমিটার লোহার ওজন 5 কেজি। সুতরাং চৌকিতে যে পরিমাণ লোহা আছে তার ওজন ইকুয়াল টু চৌকির আয়তন গুণ প্রতি ঘন সেমি লোহার ওজন। তাহলে চৌকির আয়তন হচ্ছে 2.541 ঘন ডেসিমিটার গুণ প্রতি ঘন ডেসিমিটার লোহার ওজন হচ্ছে 5 কেজি ইকুয়াল টু 5 অক্ষে 5, 4 5 20 শূন্য, 5 অক্ষে 5, 4 5 20 শূন্য, হাতে 2, 5 5 25, 2 27 7, হাতে হলো 2, 5 2 10, 2 12, 12.705 কেজি। এই মুছে পুরোটাই মুছে দিলে ঠিক হবে। তাই গুণটা দেখে নিই। তাহলে চৌকটার ইয়ে হচ্ছে 5 অক্ষে 5, 4 5 20 হাতে হলো 2, 5 5 25, 2 7 হাতে হলো 2, 5 2 10, 2 12, 12.705 কেজি। এটাই হচ্ছে আমাদের চৌকটাতে যে পরিমাণ লোহা আছে তার ওজন। এই সূত্রটাকে তোমরা মনে রাখবে সবসময়, যে যখনই কোনো কিছুর ওজন বের করতে হয় তখন আমাদের সেই জিনিসটার আয়তনকে প্রতি ঘন এককে যে পরিমাণ তার ওজন হবে সেটা দিয়ে গুণ করতে হয়। আমি আবারও বলছি, যখনই কোনো কিছুর আমরা ওজন বের করব কোনো ঘনবস্তুর, তাহলে তখন সূত্রটা এরকম হবে, সেই ঘনবস্তুটার আয়তন যা হবে সেটা গুণ প্রতি ঘন এককে, সেটা ঘন ডেসিমিটার হতে পারে, ঘন মিটার হতে পারে, ঘন সেন্টিমিটার হতে পারে, যা হবে হোক, প্রতি ঘন এককে লোহার ওজন কত সেটা দিয়ে গুণ করলে তবেই আমি সেই ঘনবস্তুটার ওজনটা পেতে পারি। একটা অঙ্ক আমি আগে থেকে লিখে রাখছি, অঙ্কটা হচ্ছে একটু পড়ে শোনাচ্ছি। একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল
4400 বর্গ সেমি ও তার ভূমির পরিসীমা 110 সেমি হলে চোঙটির উচ্চতা এবং আয়তন নির্ণয় করো, যেটা আমাদেরকে বের করতে হবে। আমরা দেখে অঙ্কটা করার চেষ্টা করি। ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা 8 সেমি। তাহলে সুতরাং ভূমির পরিসীমা equal to 2 pi r সেমি এবং পার্শ্বতলের ক্ষেত্রফল equal to 2 pi r h বর্গ সেমি। তাহলে আমাদের ভূমির পরিসীমা হচ্ছে 2 pi r সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল 2 pi r h বর্গ সেমি। এবার আমরা একটু মুছে নিচ্ছি অঙ্কটা। সুতরাং শর্তানুসারে 2 pi r equal to 110 और 2 गुण 22/7 गुण r equal to 110 বাইরে যদি আমরা কেটে দিই 5 और r equal to 35/2 সুতরাং r equal to 17.5। আমরা চোঙটার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম 17.5 সেন্টিমিটার। আবার দ্বিতীয় শর্তানুসারে 2 pi r h equal to 4400 और আমরা যে 2 pi r এর মান কোশ্চেনে দেওয়া আছে 110 গুণ h ইকুয়াল টু 4400। তাহলে 110 দিয়ে আমরা এটাকে যদি কেটে দিই তাহলে হচ্ছে 40, সুতরাং h ইকুয়াল টু 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চোঙটার আয়তন উচ্চতা হচ্ছে 40 সেমি। এবার আমাদের প্রশ্নে বলা আছে সুতরাং চোঙটির আয়তন আমরা চোঙের আয়তনের সূত্র জানি পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ মানে পাই এর মান আমরা জানি 22/7। আর কত বেরিয়েছিল? চোঙটির আয়তন 22/7, আর এর মান 35/2 গুণ 35/2। কেন দুবার লিখছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। গুণ 40, 40 হচ্ছে উচ্চতা, ঘন সেমি। তাহলে আমরা 7 দিয়ে যদি 35কে কাটি তাহলে 5, একবারে 4 দিয়ে 40কে কেটে দিলাম 10, গুণ করলে হবে 38,500
ঘন সেমি। তাহলে আমরা দেখলাম চোঙটার আয়তন হচ্ছে 38,500 ঘন সেমি। এই অঙ্কটার উচ্চতা বের করার ক্ষেত্রে তোমরা এইভাবেও বের করতে পারো যে 2 পাই আর এইচ বাই 2 পাই আর ইকুয়াল টু 4,400 বাই 110। এটা ওই যে 2 পাই আর কেটে যাবে, এটা দিয়ে কাটলে 40, সুতরাং এইচ ইকুয়াল টু 40। এইভাবেও তোমরা উচ্চতাটা বের করতে পারো। আমি যেভাবে করছি সেভাবেও করতে পারো, আর এইভাবেও তোমরা ইচ্ছা করে যদি মনে করো উচ্চতাটা বের করে নিতে পারো। দেখো বোর্ডে আরও একটি অঙ্ক আমি টুকে রাখছি, অঙ্কটা পড়ে শোনাচ্ছি। একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? তাহলে আমরা দেখি কিভাবে অঙ্কটা করা যায়। ধরি তারটির ব্যাসার্ধ আর একক এবং উহার দৈর্ঘ্য এইচ একক। সুতরাং তারটি আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে তারটার আয়তন পাই আর স্কোয়ার ঘন একক। এখন প্রশ্ন লক্ষ্য করো, প্রস্থচ্ছেদের ব্যাস যদি 50% কমানো হয়, এর অর্থটা হচ্ছে যে ব্যাসার্ধও 50% কমবে। এটাই হচ্ছে অঙ্কটার মেইন পয়েন্ট। যদি তার ব্যাস 50% কমে, এর অর্থ ব্যাসার্ধও 50% কমবে। যদি তারটি ব্যাস 50% কমানো হয়, তাহলে তার ব্যাসার্ধ 50% কমবে। তখন তারটির ব্যাসার্ধ হবে আর ইন্টু 50/100 একক ইকুয়াল টু আর বাই 2 একক। ধরি বা মনে করি, পরিবর্তিত দৈর্ঘ্য h1 একক, কারণ আগে একবার এই ধরা হয়ে গেছে। পরিবর্তিত দৈর্ঘ্য h1 একক, সুতরাং পরিবর্তিত আয়তন ইকুয়াল টু পাই আর বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু h1 ঘন একক। সুতরাং শর্তানুসারে পাই আর স্কোয়ার h1 বাই 4 ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ যেহেতু আয়তন
তা অপরিবর্তিত থাকবে, তাহলে দৈর্ঘ্য যদি বাড়েও তাহলে পরিবর্তিত আয়তন আর প্রকৃত আয়তন দুটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ প্রশ্নে বলা আছে যে আয়তন একই থাকবে, সেই কারণে এই আয়তনটা একই হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি H1 ইকুয়াল টু হচ্ছে 4H, H1 ইকুয়াল টু 4H। এর অর্থ হচ্ছে যে তারটার দৈর্ঘ্য প্রথমে যে দৈর্ঘ্য ছিল তার 4 গুণ বাড়াতে হবে। তাহলে কি হচ্ছে, সুতরাং তারটির দৈর্ঘ্য বাড়াতে হবে কত, 4H করতে হবে, আর আগে ছিল H, এত এক ইকুয়াল টু 3H একক। সুতরাং তারটির দৈর্ঘ্য বাড়াতে হবে ইকুয়াল টু পরিবর্তিত দৈর্ঘ্য বাই প্রকৃত দৈর্ঘ্য গুণ 100%। এটা সূত্র, এই সূত্রটা একটু মনে রাখবে। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য 3H একক বাই প্রকৃত দৈর্ঘ্য ছিল H একক ইন্টু 100% ইকুয়াল টু 300%। তাহলে তারটার দৈর্ঘ্য বাড়াতে হবে, প্রথমে যা তার দৈর্ঘ্য ছিল তার 300% যদি আমরা বাড়াই, তাহলে তারের যে আয়তন সেটা কখনোই পরিবর্তিত হবে না। বোর্ডে আরও একটা অঙ্ক টোকা আছে, এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক, অনুশীলনী 8-এর পেজ 148, 20-5 শেষ অঙ্কটা পাঠ্যপুস্তকের। অঙ্কটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, কিন্তু উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, এই যে শতকরা কত বৃদ্ধি পাবে, এখানে কিন্তু অনেক সময় প্রশ্নে চালাকি করতে পারে। শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝে অঙ্ক করতে হবে। তাহলে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। চোঙের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক, যেখানে আর ইকুয়াল টু চোঙের ব্যাসার্ধ, এইচ ইকুয়াল টু চোঙের উচ্চতা। এবারে এটা হচ্ছে প্রকৃত আয়তন বা মূল আয়তন। ব্যাসার্ধ 50% হ্রাস পেলে ব্যাসার্ধ ইকুয়াল টু আর ইন্টু আর ইন্টু 50/100 একক ইকুয়াল টু R/2 একক। উচ্চতা 50% বৃদ্ধি পেলে
উচ্চতা ইকুয়াল টু এইচ ইন্টু 150 বাই 100 একক ইকুয়াল টু 3h/2 একক। তখন চোঙটির আয়তন হবে ইকুয়াল টু পাই ইন্টু r/2 এর হোল স্কোয়ার ইন্টু 3h/2 ঘন একক। ইকুয়াল টু 3/8 পাই r² h ঘন একক r²। সুতরাং চোঙটির আয়তন বৃদ্ধি পায়। তখন যে কথাটা বলছিলাম যে এখানে যদি বলে কোনো কিছু না বলে চোঙটির আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পায়, এই ধরনের কথা যদি বলা থাকে, তাহলে যে ব্যাপারটা হচ্ছে আমাদের বুঝতে হবে। দেখো এখানে পাই r²h, এখানে 3/8 পাই r²h, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এর মান 1 অপেক্ষা কম, তার মানে চোঙটার আয়তন হ্রাস পেয়ে গেছে। এটার আয়তন পাই r²h, কিন্তু পরিবর্তিত যে আয়তনটা সেটা হচ্ছে 3/8 পাই r²h, অর্থাৎ যেটা যেটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে চোঙটার আয়তন হ্রাস পেয়ে গেছে। এই যে আমরা লিখছি চোঙটির আয়তন বৃদ্ধি পায় না, বৃদ্ধি পাবে না, চোঙটির আয়তন হ্রাস পাবে। কোশ্চেনটা এখানে একটু পরিবর্তন করতে হবে। শতকরা কত আয়তন, শতকরা কত পরিবর্তন হবে, এটা হবে শতকরা কত পরিবর্তন। আমি আবারও বলছি যে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, চোঙটির আয়তন হ্রাস পাবে ইকুয়াল টু, আমরা আগেই বলছিলাম বৃদ্ধি বা হ্রাস আমরা কি করে বুঝবো, আমরা বুঝবো যে এটা 1 আর এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এর যে মান হবে সেটা 1 এর থেকে কম, তাহলে হ্রাস পাইছে, তাহলে পাই r² h মাইনাস 3/8 পাই r² h ঘন একক, ঘ একক। আমি একবারে লিখলাম 5/8 পাই r² h ঘন একক। আমি আরো একটু বলছি যে এখানে প্রশ্নটা তখন আমি বৃদ্ধি লিখেছিলাম, ওটা ভুল ছিল। চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে, এখানে না বৃদ্ধির কথা বলা আছে না হ্রাসের কথা বলা আছে। আমরা আয়তন নির্ণয় করে দেখলাম এটা 1, এটা 3/8 পাই r²h, অর্থাৎ আয়তনটা হ্রাস পাচ্ছে, কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ, এর মান 1 এর থেকে কম। তাহলে চোঙটির আয়তন হ্রাস পাবে পাই r² মাইনাস 3/8 পাই r² ইকুয়াল টু 5/8 পাই r² একক। সুতরাং চোঙটির আয়তন হ্রাস পাবে
ইকুয়াল টু আয়তন পরিবর্তন বাই প্রকৃত আয়তন গুণ 100%। আয়তন পরিবর্তিত হয়েছে 5/8 পাই আর স্কোয়ার এইচ, প্রকৃত আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ গুণ 100% ইকুয়াল টু 5/8 ইন্টু 100%। 4 দিয়ে যদি আমরা কাটি, এটা 2, এটা হচ্ছে 25, 125/2% ইকুয়াল টু 62.5%। তাহলে দেখা যাচ্ছে চোঙটার আয়তন হ্রাস পাবে 62.5%। অঙ্কটা আমরা শুরু করছি। আমাদের বলা আছে চোঙের আয়তন ভি, সমগ্রতলের ক্ষেত্রফল এস, উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর। তাই আমরা আলাদা করে ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতার এইচ এটা উল্লেখ আমরা করলাম না, আমরা সরাসরি অঙ্কে গেলাম। এখানে ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ এবং এস ইকুয়াল টু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। লক্ষ্য করো, এই জায়গাটার মধ্যেই হচ্ছে মূল ব্যাপারটা। আর প্লাস এইচটাকে আর প্লাস এইচ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1/8 প্লাস 1/r এইভাবে লেখা যায় কিনা। আমরা যদি এটাকে এরকম করি, লসাগু করি, তাহলে আর প্লাস এইচ এটা কেটে যাচ্ছে, আলটিমেট আমাদের আর প্লাস এইচ হচ্ছে। অর্থাৎ আর প্লাস এইচকে আমরা ঠিক এই ফর্মে লিখতে পারি। তাহলে সুতরাং এস ইকুয়াল টু 2 পাই আর তো ছিলই, এটাকে লিখলাম আর এইচ ইন্টু 1/8 প্লাস 1/r। কীভাবে লেখা যায় ওটা পাশে তোমাদের দেখানো হয়েছে। সুতরাং এস ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/8 প্লাস 1/r, এটা মানে হচ্ছে ভি, এই যে এখানে দেওয়া আছে। তাহলে সুতরাং এস ইকুয়াল টু ভি 2v ইন্টু 1/h প্লাস 1/r, এই যা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এই পাই আর স্কোয়ার এইচ এটা মানে হচ্ছে ভি, এটা আমরা এখানে প্রমাণিত লিখতে পারি। এই ভিডিওতে আমি বইয়ের বেশি অঙ্ক করিনি, প্রায় প্রতিটা ভিডিওতেই তাই। আমি ইচ্ছে করেই করি না তোমাদের বাড়ির কাজ করার জন্য। এরপরেও বলছি, যদি কোনো অঙ্ক না হয় সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি আলাদা ভিডিও করে তোমাদেরকে পাঠাবো। অথবা স্কুল খুললে আমাকে বললে আমি তখন সেই অঙ্কগুলো তোমাদের মধ্যে যে কনফিউশন কেন অঙ্কটা হচ্ছে না সেটা দূর করার চেষ্টা করব।